আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অনেকেরই বিচার কার্যক্রম চলছে। সেই বিচার কার্যক্রম নিয়ে অনেক সমালোচনা থাকলেও সেটা তার গতিতেই চলছে। সরকার তার মতো করেই এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার সেই ব্যাপারে সচেতন রয়েছে কিনা যে এটা যেন বিতর্কিত না হয়, আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয়, এটা তড়িঘড়ি করে যেন তেনভাবে একটা রায় ঘোষণা করার প্রক্রিয়া যেন না হয়, এই ব্যাপারে সরকার কতটা সচেতন সেটা সরকারের ভাবনার বিষয়। কিন্তু সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের কাজ শেষ হয়ে গেছে। যারা সাক্ষী দিবেন তাদের সাক্ষী দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। তার মানে খুব দ্রুতই আদালতের রায় আমরা দেখতে পাবো। রায় কি হবে সেটা অনুমান করাই যায় যে রায় কি হতে চলেছে। সাক্ষ্য গ্রহণের কালে অনেক বিতর্কিত ব্যাপার লক্ষ্য করা গেছে, অনেক বিতর্ক উঠে এসেছে। যে বিতর্কের মধ্যে একটা বড় বিতর্ক রয়েছে যে শেখ হাসিনা মেট্রো রেল, টেলিভিশন, বিটিভি সহ বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার জন্য লোক ভাড়া করেছিল এবং লোক ভাড়া করে তাদেরকে দিয়ে আগুন দেওয়ানো হয়েছে। এরকম অনেক ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলোর পাল্টা পাল্টা প্রমাণ তৈরি হয়ে আছে অনেক আগে থেকেই। যেমন এনসিপির এক নেতা অনেক আগেই টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না ধরাতাম, তাহলে এই বিপ্লবটা, আমাদের বিজয়টা এত তাড়াতাড়ি হতো না। অর্থাৎ তার স্বীকারোক্তির মাধ্যমেই এটা প্রমাণ হয়। অনেকে বলছেন যে তার স্বীকারোক্তির মাধ্যমেই এটা প্রমাণ হয় যে এই মেট্রো রেল, বিটিভি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই আগুন দেওয়ার ঘটনাটা আন্দোলনকারীদের মধ্য থেকে করা হয়েছে, এটা শেখ হাসিনা করেননি। এরকম অনেক বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবুও বিচার কাজ চলছে এবং বিচার কাজটা বিতর্ক মুক্ত হোক, এটা কিন্তু অনেকেরই প্রত্যাশা। শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলে দেবে। বিচার কাজের কি অবস্থা, সাক্ষ্য গ্রহণ কিভাবে শেষ হলো এবং ভেতরে আর কি হচ্ছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। চ্যানেল ৭১, যে চ্যানেলটাকে আওয়ামী লীগের আমলে অনেকে বিটিভির পরে আওয়ামী লীগের সবথেকে ফেভারিট চ্যানেল হিসেবে আখ্যা দিতেন, বিবেচনা করতেন, অনেকে সমালোচনা করতেন, সেই ৭১ টেলিভিশনের ক্যারেক্টারটাই এবার আমরা দেখছি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে সম্বোধন করা সব কিছুতেই ৭১ টেলিভিশনের আমরা একটা রিভার্স অবস্থান দেখতে পাচ্ছি। ৭১ টেলিভিশনের শিরোনামটা এরকম দেখে নিতে পারেন আপনারা। সেখানে বলা হচ্ছে জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য শেষ। বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১২ তারিখ থেকে যুক্তিতর্ক, অর্থাৎ জেরার যুক্তিতর্ক শুরু হবে এই সাক্ষীদের নিয়ে। সেখানে আজ তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের জেরা সম্পন্ন করেছে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরা সম্পন্ন হওয়ার পর আগামী রোববার যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তজা চৌধুরী। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। প্রসিকিউশনে এই মামলার ৮১ সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য নিয়েছে। বুধবার সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা আলমগীরের জবানবন্দি সম্পন্ন হয়। সাক্ষী নিয়ে যে কথা বললাম যে মামলায় এখানে সাক্ষী দেওয়ার ঘটনা এরকমও ঘটেছে যে সাক্ষী দেওয়া না, কল রেকর্ড উপস্থাপন করে এরকমটা প্রমাণের চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনা মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আগুন দেওয়ানোর জন্য লোক ভাড়া করেছেন এবং তাদেরকে নির্দেশনা দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোতে আগুন দিয়েছেন। যে কথা বললাম যে তার আগেই একটা টেলিভিশন চ্যানেলে এনসিপির এক নেতা সাক্ষাৎকারে যে কথা বলেছিলেন
সেটাকে পাশাপাশি রেখে অনেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার বিচারের নামে এখানে মিথ্যা ব্যাপারগুলো উপস্থাপন করে এক ধরনের প্রহসন করার চেষ্টা করছে। আবার শেখ হাসিনার বিভিন্ন ধরনের অডিও কল রেকর্ড এই আদালতে উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন নির্দেশ, বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন শেখ হাসিনার মন্ত্রী সহ বিভিন্ন কাছের জনের সঙ্গে আলোচনা, এটা নির্দেশ দিচ্ছেন, ওটা নির্দেশ দিচ্ছেন, এরকম অডিও রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়েছে, যেটাকে একটা অকাট্য প্রমাণ হিসেবে ভাবছে প্রসিকিউশন। কিন্তু অনেক আইনজীবী আবার বলছেন যে এই কল রেকর্ড, এই ধরনের কল রেকর্ড আদালতে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে যতগুলো পথ অতিক্রম করতে হয়, এটার যতগুলো সায়েন্টিফিক মানে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, সেই সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষা পেরিয়ে একটা কল রেকর্ড প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আদতে এই ধরনের কল রেকর্ড আদালতে প্রমাণ হিসেবে কিংবা একেবারেই অকাট্য প্রমাণ হিসেবে গৃহীত খুব কম হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এটা খুব কম দেখা যায়। এরকম অনেক যুক্তি আনার চেষ্টা করছেন যারা শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করেন, কথা বলছেন কিংবা যুক্তি উপস্থাপনের চেষ্টা করেন, তারা এরকম নানা যুক্তি উপস্থাপন করার চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন যে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, সরকার রাষ্ট্র কর্তৃক যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, সেটাও একটা প্রহসন, সেটাও একটা মানে এক ধরনের কমেডি করা, এক ধরনের কৌতুক করা। তাদের নিজেদের লোককেই আইনজীবী নিয়োগ দিয়ে এটা বিশ্বকে দেখানোর চেষ্টা যে শেখ হাসিনার পক্ষেও আইনজীবী ছিল, এই সমালোচনাও রয়েছে। কিন্তু সেই সমালোচনা করার বাস্তবতা কতটুকু যখন আমরা দেখছি, শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনা কোনো খুন করেননি, শেখ হাসিনা এই অর্ডার দেননি, ওই অর্ডার দেননি, এটা করেননি। এবং তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি শেখ হাসিনাকে নির্দোষ হিসেবে খালাস করে নিয়ে আসতে পারবেন, তখন তার উত্তরে বোঝা যাচ্ছে যে তিনি শেখ হাসিনা নিয়োগকৃত আইনজীবী হলে যে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারতেন, তিনি সেরকম বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারছেন না। তিনি বলছেন যে সেটা তো এখনই বলা যায় না, সেটা আদালতের উপরে নির্ভর করে, অনেক কিছুর উপরে নির্ভর করে, তবে আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, আমি চেষ্টা করে যাব। এই কথার মাধ্যমেই বোঝা যায় যে এটা রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী। কিন্তু মানে জুলাই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার যত মানে অপরাধ এই আদালতে তুলে ধরা হয়েছে এবং আদালতে বিচার কাজ চলছে, ভাবা হচ্ছে যে নভেম্বরের মধ্যে অর্থাৎ আগামী মাসের মধ্যেই এই মামলার রায় হয়ে যেতে পারে। এবং রায় কি হবে মোটামুটি অনুমান করা যেতেই পারে যে এত গণহত্যার অভিযোগ, সেই অভিযোগ যদি মানে প্রসিকিউশন প্রমাণ করতে পারে, শেখ হাসিনার পক্ষে বলিষ্ঠ আইনজীবী না থাকার সুযোগে তারা যদি খুব সহজেই প্রমাণ করতে পারে, তাহলে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশও হয়ে যেতে পারে। কারণ এটার সর্বোচ্চ, এই আদালতে যেটা সর্বোচ্চ শাস্তি সেটা মৃত্যুদণ্ড। সেরকম ঘটনা, সেরকম ঘোষণা নভেম্বরে আসতে পারে এবং সেরকম ঘোষণা আসার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরেক ধাপ অবনতি হতে পারে, এরকম আশঙ্কাও অনেকে করছেন। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় যদি সেখান থেকে আসে, শেখ হাসিনার যারা অন্ধ ভক্ত, যারা অন্ধ অনুসারী, তারা এক ধরনের প্রতিবাদ, এক ধরনের কর্মসূচি, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেও পারেন। সব মিলিয়ে নির্বাচনের আগে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকেই এরকম মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে এসেছে, নির্বাচনের আগে একেবারে থেমে যাবে। যে মানে আস্থার জায়গা, যে আশ্বস্ত করার চেষ্টা করেছেন জনগণকে, সেটা আদৌ হবে কি না, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় ঘোষণার পরে পরিস্থিতি পাল্টে যাবে কি না, সেটাও একটা বড় প্রশ্ন। মোটা দাগে যেটা বলা যায় সেটা হচ্ছে যে সরকারের এই বিচার প্রক্রিয়ার রায় নভেম্বর নাগাদই আসতে পারে, নভেম্বরে রায় ঘোষণা করা হতে পারে। কারণ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের একটা বড় দাবি যে নির্বাচনের আগে বিচারের রায় তারা শুনতে চায়, অন্তত একটা মামলার বিচারের রায় তারা শুনতে চায়, সেই রায়টা তাদেরকে শোনানোর ব্যবস্থা করা হতে পারে। সব আলোচনার শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে যেটাই হোক না কেন, এর আগেও এই আদালতে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেই বিচার নিয়ে বিভিন্ন পর্যায়ে
আমরা খুঁটিনাটি অনেক সমালোচনা শুনেছি, আন্তর্জাতিক পর্যায় থেকে অনেক আইনজীবী সমালোচনা করার চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনার বিচার প্রক্রিয়া, একটা রাষ্ট্রের মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তার বিচার প্রক্রিয়া যখন চলছে তখন এই ব্যাপারে আরও বেশি সাবধানী হওয়া উচিত, যেন কোনোভাবে কেউ অভিযোগ করতে না পারেন যে পরিপূর্ণ সুযোগ সুবিধা, পরিপূর্ণ অধিকার ভোগ করতে না দিয়ে একপাক্ষিকভাবে এক ধরনের প্রহসনের বিচার করা হয়েছে, ক্যামেরা ট্রায়াল করা হয়েছে এবং এক ধরনের হিংসা চাপিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো যেন না আসে। এই অভিযোগগুলো আসলে আদালত যেমন বিতর্কিত হবে, বিচার ব্যবস্থা যেমন বিতর্কিত হবে, তেমনি এই সরকারের পুরো কার্যক্রমটাও বিতর্কিত হয়ে যাবে। সেই পথে নিশ্চয়ই সরকার হাঁটবে না, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে বিচারের রায় এবং রায় পরবর্তী সময়ে কি পরিস্থিতি তৈরি হতে পারে, কোন দিকে যাচ্ছে আদালতের সমস্ত কার্যক্রম, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।